প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। আমি শিখন চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, হালিমুন্নেছা চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তো তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। হালিমুন্নেছা স্বপ্ন অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, এই অধ্যায়টা আমরা একটু আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, এই অধ্যায় শেষে আমরা যা যা শিখতে পারবো, জানতে পারবো, কি বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের যে প্রাচীন সভ্যতা, আগে যে মানুষের সভ্যতা কি ছিল, এখনকার মানুষ কিভাবে বসবাস করে, আগের মানুষ কিভাবে বসবাস করতো, বা কোথায় কি ছিল, কিভাবে ছিল, ওইটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। নগর সভ্যতা হিসেবে বাংলাদেশের ওয়ারি বটেশ্বর প্রাপ্ত নিদর্শন, অর্থাৎ ওই যে এই পুরাতন সভ্যতা, আগের যে গ্রামগঞ্জের সভ্যতা, এই সভ্যতার হিসেবে বাংলাদেশের ওয়ারি বটেশ্বর, এই ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত নিদর্শন, ওইখানে কি কি নিদর্শন পাওয়া গেছে, পুরাতন কি কি নিদর্শন পাওয়া গেছে, ওইটা বর্ণনা করতে পারবে। নগর সভ্যতা হিসেবে পূর্ণনগর, অর্থাৎ বর্তমান নগর হলো মহাস্থানগড়, বর্তমান নাম হলো মহাস্থানগড়। নগর সভ্যতা হিসেবে পূর্ণনগরের মহাস্থানগড়ের বিভিন্ন নিদর্শন কি করতে পারবে, বর্ণনা করতে পারবে। আচ্ছা, আমরা যদি যাই বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, আমরা যদি বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আগে আমাদের কি করতে হবে, এই যে বাংলাদেশের প্রাচীন সভ্যতাটা জানতে হলে আমাদেরকে কি করতে হবে, ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের যে প্রাচীন সভ্যতা এটা জানতে চাই, তাহলে আমাদের আগে কি করতে হবে, ভারত উপমহাদেশের যে প্রাচীন সভ্যতা ওইটা আগে জানতে হবে। ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলা হয়। ভারত উপমহাদেশের যে সিন্ধু সভ্যতা, ওইটারই প্রথম কি নগর সভ্যতা হিসেবে বলা হয়। সিন্ধু সভ্যতার মধ্যে মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতা সমসাময়িক। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা, এটা কি ওই মিশরীয় ও মেসোপটেমীয় যে সভ্যতা, এটা সমসাময়িক। আর অপর পক্ষে যদি আমরা বলি, অপর দিকে যদি বলি যে খ্রিস্টপূর্ব কি সপ্তম শতকের শুরু হওয়া গঙ্গার অববাহিকায় দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক আর হলো রোমান সভ্যতা সমসাময়িক। গ্রিক আর হলো রোমান সভ্যতার সমসাময়িক কোনটা, ওইটা হলো ওই নগর সভ্যতা, ইউরোপের যে নগর সভ্যতা, এটা কি রোমান আর গ্রিক সভ্যতা সমসাময়িক। আমরা প্রথমে যদি পার্ট একে যাই, যে ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের নগর সভ্যতা, এটা যদি আমরা জানতে যাই, ভারত উপমহাদেশের নগর সভ্যতা তখন মানুষকে কিভাবে, তাদের মধ্যে কি সভ্যতা ছিল, মানুষ কিভাবে বসবাস করত। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা কি সিন্ধু সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতাটা হলো ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা। এই সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠছে, কত 2700 খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী আর কি হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। এই যে এইখানে গড়ে ওঠে এই সভ্যতা, ভারত উপমহাদেশের যে বড় দুইটি নগরে একটি হলো, এই যে সভ্যতা বড় দুইটা নগরী, এই দুইটা নগরীর একটা হলো কি হরপ্পা, আরেকটা হলো মহেঞ্জোদারো। একটা হলো হরপ্পা, দুইটা নগর সভ্যতা, একটা হলো হরপ্পা
আরেকটা হলো মহেঞ্জো দারো। একটা হলো কি হরপ্পা, আর একটা হলো মহেঞ্জো দারো। এই দুটা সভ্যতা কি, এই বড় দুটি সভ্যতা। এই যে এই হরপ্পা, এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা কি, অর্থাৎ সিন্ধু সভ্যতার আরেক নাম এই হরপ্পা সভ্যতা। এই সিন্ধু সভ্যতার আরেকটা নাম হলো এই হরপ্পা। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। সিন্ধু সভ্যতাটা হলো ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। এর মাঝে অর্থাৎ এই সভ্যতায় মানুষ একটু সৃজনশীল ছিল। অর্থাৎ নগরে কি ছিল, রাস্তা ছিল, রাস্তার পাশে ডাস্টবিন ছিল, তারপরে ওই সড়ক বাতি, পানি, ওই নেমে যাওয়া যে ড্রেন, এগুলা এই সভ্যতায়, সিন্ধু সভ্যতায় লক্ষ্য করা গেছে। আর মহেঞ্জোদারো, এই যে মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল কি গোসলখানা। এই মহেঞ্জোদারো এই সভ্যতায় আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, যে গোসলখানা অনেকটা কি ছিল, সুইমিং পুলের মতো, অনেকটা সুইমিং পুলের মতো ছিল। এই মহেঞ্জোদারো যে এই সভ্যতায় যে আবিষ্কার হয়েছিল গোসলখানা, এটা কি একটা সুইমিং পুলের মতো ছিল। আবার এই হরপ্পাতে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্য রাখার মতো যে জায়গা, শস্যগার বলা হয়, বা আমরা এখন বলি গুদামঘর। এটা কি এই হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে এই সিন্ধু সভ্যতায়। ভারত উপমহাদেশের যে সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টপূর্বের পর আর পাওয়া যায় নাই। অর্থাৎ 1700 খ্রিস্টপূর্বের পরে আর এই ভারত উপমহাদেশে এই সমৃদ্ধ সভ্যতা কি আর খুঁজে পাওয়া গেছে না। অর্থাৎ এরপরে 1700 পরে কি হয়ে গেছে, হারায় গেছে। সিন্ধু সভ্যতার 1000 বছর পর, সিন্ধু সভ্যতার 1000 বছর পর ভারত উপমহাদেশের কোথাও কোনো সভ্যতা খুঁজে পাওয়া যায়নি, কোথাও কোনো সভ্যতা খুঁজে পাওয়া যায় না। আবার খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গা নদী অববাহিকায় আবার একটি নগর সভ্যতার বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশে এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ এই যে ভারত উপমহাদেশের পাটালিপুত্র, চন্দ্রকেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টা কি পাওয়া গেছে, প্রত্নতত্ত্ব দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার করা হয়েছে। বাংলাদেশের মাঝে আছে ওয়ারি বটেশ্বর অর্থাৎ কুণ্ডনগর, এটার নাম আরেকটা হলো মহাস্তনগড়। অর্থাৎ বাংলাদেশের ওয়ারি বটেশ্বর, আরেকটা হলো পূর্ণনগর, যেটার নাম হলো মহাস্তনগড়। এই যে নগর সভ্যতার, এই দুইটা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ওয়ারি বটেশ্বর এটা কোথায় অবস্থিত? ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় দুইটি গ্রামের বর্তমান নাম। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম। অর্থাৎ প্রাচীন ব্রহ্মপুত্র নামের তীরে অবস্থিত, প্রাচীন পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ওয়ারি বটেশ্বর। এই গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল এই নগর সভ্যতা। কত? 2500 বছর পূর্বে। অর্থাৎ ওয়ারি বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। ওয়ারি বটেশ্বর সেই আগের যে সভ্যতা ছিল ওইটার নগর কেন্দ্র ছিল কি এই ওয়ারি বটেশ্বর। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন কি হয়? ধ্বংস হয়ে যায়। এই যে 2500 বছর পরে, অর্থাৎ আমরা
আজকে যেটা সৃষ্টি হয় কালকে এটা ধ্বংস হয়ে যায়। এই 2500 বছর পূর্বে যেটা, এটা কি এখন বিলীন হয়ে গেছে। এই যে এই একাধিক ধ্বংস বিশেষ এগুলা কি করছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। পরবর্তীতে এই অঞ্চলে কি হয়েছে, জমি চাষ করছে, গর্ত খনন করে মানুষ বসবাস করার জন্য ঘর বাড়ি উলটপালট করে দিছে মাটি। প্রাচীন নিদর্শন ভূমির উপরে চলে আসে, এই যে এই মানুষের থাকা খাওয়া বাসস্থান এগুলা। দীর্ঘদিন পরে, অনেকদিন পরে 2000 সাল থেকে এই ওয়ারী বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন আর গবেষণা শুরু হয়ে যায়। এই 2000 সালে এখানে এই যে আগে এত নিদর্শন ছিল, 2000 সালে এটারে আবার কি করছে, ওই এখানে গবেষণা প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়ে গেছে। তখন এই যে খনন করছে, খনন করার পরে এখানে কি পাওয়া গেছে, এই ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলংকার, তারপরে অনেক মূল্যবান সম্পদ, কাচের পুঁতি, চুন সুরকির মতো রাস্তা, ইট, নির্মিত স্থাপত্য, এগুলা এই সভ্যতায় পাওয়া গেছে। অর্থাৎ ওয়ারী বটেশ্বরে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত হয়েছে মৃৎপাত্র। মৃৎপাত্র কোনটা, মাটির তৈরি যে জিনিস, তারপরে পাথর, কাচের পুঁতিতে ও চিত্রশিল্পে ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ এই যে খনন করার পরে এখানে পাওয়া গেছে এই বিভিন্ন মূল্যবান সম্পদ, স্বর্ণ অলংকার, ইটের তৈরি রাস্তা, তারপরে পাথর, তারপরে হলো তোমার কাচের পুঁতিতে বিভিন্ন চিত্র, এগুলো পাওয়া গেছে। তারপরে আসি আমরা মহাস্থানগড় অর্থাৎ পুণ্ডনগর, যেটা প্রায় 2400 বছর আগে হরিদ্বার বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে, বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে, অর্থাৎ করতোয়া নদীর তীরে, করতোয়া নদীর তীরে গড়ে উঠেছে কি মহাস্থানগড়, যেটা পুণ্ডনগর। মহাস্থানগড় যেটা কি পুণ্ডনগর। এটা কই পাওয়া গেছে, বগুড়া শহরে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে উঠেছে এই মহাস্থানগড় অর্থাৎ পুণ্ডনগর। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই তখন এখানে দুর্গ প্রাচীর ও পরিখা দ্বারা সেটি ছিল কি সুরক্ষিত। অর্থাৎ দুর্গ প্রাচীর দ্বারা ছিল আশেপাশের, প্রাচীর দ্বারা কি এই জায়গাটা বরাদ্দ ছিল। আস্তে আস্তে এই যে কালের পরিক্রমায় দিন যাচ্ছে, কাল যাচ্ছে, এই কালের পরিক্রমায় পুণ্ডনগর কি হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। আবার কি হয়েছে, জঙ্গলে পরিণত হয়েছে। দেশপ্রেমিক ফকির মজনু শাহ, উনি মহাস্তর জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে কি করছিল, আন্দোলন গড়ে তুলেছিল। অর্থাৎ ওইখানে থেকে সে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করবেন এটার পরিকল্পনা করত। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এই মহাস্থানগড় জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে কি বিখ্যাত পুণ্ডনগর, অর্থাৎ বিখ্যাত পুণ্ডনগরের ধ্বংসাবশেষ। অর্থাৎ এখানে পুরাতন যে ধ্বংসাবশেষ, মূর্তি, বিভিন্ন স্বর্ণ অলংকার তিনি জরিপ করে পাইছে। এখানে ছিল আবিষ্কার হতে থাকে রাস্তাঘাট, ঘরবাড়ি, অলংকার, তারপরে হলো মুদ্রা, পোড়ামাটি, শিল্পকর্ম, এগুলা কি আবিষ্কার হতে থাকে। অর্থাৎ এই যে নগর সভ্যতা
দ্বিতীয় নগর সভ্যতার মধ্যে পুণ্ড্রনগর ছিল সমৃদ্ধ নগর, অর্থাৎ এখানে সব কিছুই কি পরিপূর্ণ ছিল। পুণ্ড্রনগর ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী, পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল পুণ্ড্রনগর। এখানে কি ওই শস্য, তারপরে অর্থ, এই দিয়া কি করতো, এই দুর্ভিক্ষদের শস্য অর্থ দেয়া সাহায্য করত। পরে সপ্তম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক একজন ব্যক্তি হিউয়েন সাং এই পুণ্ড্রনগর এলাকায় 20টা বুদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। কোন দেশের? চীন দেশের ধর্মযাজক পরিযাজকদের নাম হলো ওই হিউয়েন সাং। উনি 20টা বুদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির তিনি কি করছেন, এখানে দেখেছিলেন। পরে প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে কি করছে, আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ আগে যে এই বুদ্ধ বিহারগুলো আছিল, এগুলাকে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয় এগুলোর সাথে তুলনা করা যায়। মহাস্থানগড় দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে বাসু বিহার এবং তুতারাম পণ্ডিতের বিদায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছিল। এই মহাস্থানগড় থেকে 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে বাসু বিহার আর হলো তুতারাম পণ্ডিতের বিদায় কি হয়েছে, 2টা বুদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। মহাস্থানগড়ে দুর্গনগর সংলগ্ন গোবিন্দ বিদায় এবং 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গুকুলে মেয়েদের 2টা মন্দির আবিষ্কার হয়েছিল। পরে এই মন্দিরগুলা দেখতে একটা কি ছিল, ওই বিশ্ববিদ্যালয়ের মতো ছিল। তারপরে প্রাচীন বিশ্ব সভ্যতার মাঝে আছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা, তারপরে আছে পারস্য সভ্যতা, আর আছে কি গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। মিশরীয় সভ্যতার মাঝে 5000 পূর্বে মিশরের নীল নদের তীরে এই নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাস্তাদের বলা হতো কি ফারাও। দেশবাসী এই ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরে নতুন জগতের ফারাওরা আবার তাদের কি হবে, রাজা হবে, তাদের এটা ধারণা ছিল। এ কারণে মিশরীয় যত্ন করে কি ফারাওদের মৃত সংরক্ষণ করে রাখত। আর মেসোপীয় সভ্যতার মাঝে ছিল ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে এই উর্বর যে ভূমি, উর্বর জমিতে এই মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। অর্থাৎ মেসোপটেমীয় শব্দের অর্থ হল 2 নদীর মধ্যবর্তী ভূমি। 2টা নদীর মধ্যবর্তী ভূমি হলো কি এই মেসোপটেমিয়া। এই অঞ্চলে বিভিন্ন সময় বেশ কয়েকটা সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন কি সুমেরীয় সভ্যতা, তারপরে আছে পুরাতন বেবিলনীয় সভ্যতা, তারপরে আছে ওই এশিরীয় সভ্যতা। এগুলা কি এই মেসোপটেমিয়া সভ্যতার মাঝে ছিল। তারপরে আছে চীন সভ্যতা, পারস্য সভ্যতা, রোমান সভ্যতা। তোমরা এই সভ্যতাগুলা বাসায় পড়ে নিবা, অধ্যায়টা ভালো করে পড়বা, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বা, বাসায় অনেক নৈবিত্তিক আছে, সুন্দর করে এই অধ্যায়টা তোমরা বাসায় পড়বা। আর যদিও তোমাদের ক্লাস স্কুল খোলা না বলতো, তারপরেও তোমাদেরকে নিজের কোরআন বাসায় পড়তেই হবে। তোমরা তোমাদের পড়া চালিয়ে যাবা, না হলে কেউ অনেকটা পিছিয়ে করবা। রমজান মাস কম বেশ যতটুকু পারো নিজেকে সুরক্ষিত রাখবা,
রোজা রাখবা, নামাজ পড়বা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি।